নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পিণ্ডদান। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প পিণ্ডদান। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। অমল সরকার একজন মধ্যবয়সী ব্যক্তি, পেশায় সরকারি চাকুরে। অমল সাহেব খুব ধর্মপ্রাণ এবং নিয়মিত পিণ্ডদান করেন তার মৃত আত্মীয়দের উদ্দেশ্যে। বাস করেন উত্তর কলকাতার এক পুরনো বাড়িতে। নীলাঞ্জনা অমল সাহেবের ছোট বোন। প্রায় 6 বছর আগে এক রহস্যময় পরিস্থিতিতে তার মৃত্যু হয়। অমল নীলাঞ্জনার মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে এবং তার আত্মার শান্তির জন্য নিয়মিত পিণ্ডদান করে। জয়িতা তরুণ একজন গবেষক, প্রেতাত্মা এবং পরলোক তত্ত্ব নিয়ে গবেষণা করে। তাকে এক অদ্ভুত অনুভূতি তাড়া করে যা তাকে অমল সাহেবের বাড়ির দিকে টানে। এখানে একজন স্থানীয় পুরোহিত বসবাস করে যার নাম সমীরণ। অমল সাহেবকে যিনি পিণ্ডদানে সাহায্য করেন। তার কাজ খুব প্রফেশনাল হলেও তার চোখে মাঝে মাঝে একটা অদ্ভুত রহস্যময় ঝিলিক দেখা যায়। অমল সাহেবের পুরনো বন্ধু তুষার একই সাথে বন্ধু আর তার সাথে পুলিশ ইন্সপেক্টর। একই সময় অমলের বাড়িতে আসা যাওয়া করলেও কিছু ঘটনাবলীর পর সে আর তেমন একটা আসে না। অমল সাহেবের নিঃসঙ্গ জীবন। অমল সাহেব একলাই থাকেন। নীলাঞ্জনার মৃত্যু নিয়ে তার মধ্যে একটা প্রবল অপরাধবোধ কাজ করে। নিয়মিত পিণ্ডদান করেন তিনি। ওনার এই পুরনো বাড়িটার মধ্যে পুরনো কতগুলো আসবাবপত্রের মাঝে বিস্তারিত একটা নীরবতার চাদর, যা কখনোই ওনার জীবন থেকে সরে না। ছোটবেলায় মান্নাদের একটা গান শুনেছিলাম, সে আমার ছোট বোন। অমল সাহেবও ঠিক সেইভাবেই নীলাঞ্জনার স্মৃতিচারণ করেন। কিভাবে যে বোনটার সমস্ত দেহটা কোথায় উধাও হয়ে গেল, কিচ্ছু খুঁজে পাওয়া গেল না। না ওর শরীরটা, না ওর মস্তিষ্কটা। পুরোহিতের সহায়তায় প্রবল সংস্কৃত উচ্চারণের মাধ্যমে মন্ত্র উচ্চারণের ঊর্জা তুলে আকাশ বাতাস বিস্ফারিত কণ্ঠে ফাটা বাঁশের মতো চিৎকার করে কেঁদেও বোনের আত্মাকে দেখতে পেলেন না তিনি। অতএব বেশ কদিন ধরেই কয়েকটা স্বপ্ন দেখছেন। এই স্বপ্নগুলো ওনাকে বেশ বিচলিত করে তোলে। পুরোহিতকে বলার সঙ্গে সঙ্গেই সে খুব একটা গুরুত্ব দেয় না ওনার কথার। তবুও মনের মধ্যে কেমন একটা অনুভূতি। আজও পিণ্ডদান শেষ হলো। নীলাঞ্জনা, তোর শান্তির জন্য আমি সব করেছি রে, কিন্তু আর কতদিন এইভাবে চলবে বল? তুই আমার জীবনে ছিলি, আর যেটা ছিলি সেই স্থান আর কেউ পূরণ করতে পারবে না। পিণ্ডদান করার পর স্বহস্তে কিছু খাদ্য প্রস্তুত করে নিজেই নিজের উদার নিবৃত্তি করেন অমলবাবু। নতুন নয়, দীর্ঘ কয়েক বছর ধরে ঠিক এইরকমই চলছে। বিয়ে থা করেননি। এই বিরাট বড় বাড়িতে একাই থাকেন আর বোনের স্মৃতিচারণ করেন। বোন দেখতে একেবারে ঠাকুমার মতো হয়েছিল। বাবা মার মৃত্যুর ঠিক আগে অমলের হাত ধরে বলে গিয়েছিলেন, বোনটাকে দেখিস বাবা,
সেই থেকে অমল বদ্ধপরিকর। বরদা তো নয়, একই অঙ্গে বাবা মা বরদা নিয়ে জন্ম অমল নীলাঞ্জনাকে এ বুকের মধ্যে আগলে বড় করেছিল। 21 বছর পর্যন্ত বয়স হয়েছিল বোনটার। পড়াশোনা করার জন্যে বাবা মার রেখে যাওয়া সামান্য কিছু অর্থ, সেগুলো সেভিংসে দিয়ে যেভাবেই হোক একটু বড় করতে চেয়েছিল অমল। সাহায্য করেছিল কাছেরই কাকু প্রদীপ দা। উনি আবার এইসব কাজে ভালোভাবেই যুক্ত। এইসব টাকা উনি কিভাবে যেন ইনভেস্ট করেন। হ্যাঁ, শেয়ার মার্কেটে। বলেছিলেন, অমল, তা তোমার পৈতৃক সম্পত্তি কত আছে সেটা শুনি। আগে 1,10,000। বাহ, ইনভেস্ট করে দাও। সঠিক জায়গায় ইনভেস্ট করলে 20 বছর পর দেখবে ওই 10 লাখ কোথায় গিয়ে ঠেকেছে। ওনার কথা মতোই অমল রাজি হয়ে যায়। বয়সে নীলাঞ্জনার থেকে বেশ খানিকটা বড় ছিল অমল। সেই দিন রাতেও স্বপ্ন দেখে। সে একটা অদ্ভুত জায়গায় রয়েছে। সেখানে কোনো গাছপালা নেই, কোনো জনবসতি নেই, চারিদিকে শুধু নিস্তব্ধ অন্ধকার। আর অন্ধকারের হাতছানির ওপর ভেদ করে রক্তের কতগুলো দলা, বাক্সবন্দি করা টুকরো টুকরো কতগুলো দেহপিণ্ড নদীর জলে ভেসে চলে যাচ্ছে। কাটা মুন্ডুটা অমলের ঠিক পেছনে, তারও যেন হাত পা গজিয়েছে। সে ইতস্তত হেঁটে হেঁটে কি যেন দেখাতে চাইছে। মুন্ডুটার মাথা ভর্তি চুল, আর সেইখান থেকে চাপ চাপ রক্ত তার চোখ নাক মুখ ঢেকে রেখেছে। শরীরটা কাঁটা দিয়ে ওঠে অমলের। একবার ডাকতে ইচ্ছা করে, বোন, তুই এইভাবে কেন? তুই শান্তি পাচ্ছিস না? কিন্তু আমাকে যে সমীরণ বলল পিণ্ডদান করলে আত্মার মুক্তি হয়। এই কথাটা বলার আগেই দেহটা উধাও হয়ে যায়। এক রাশ উত্তেজনার সাথে সেই দিনও ঘুমটা ভাঙে অমলের। শয্যা থেকে উঠে নিজেকে কোনো রকম ভাবে গুছিয়ে নিয়ে অফিসে যাবার জন্য প্রস্তুত করছিল সে। স্বহস্তে বসানো সপরিপাকের সেই সেদ্ধ ভাত রান্না, স্টোভের আগুনে ফুটন্ত সেই ভাত নামাতে গিয়ে পেছন থেকে হঠাৎ অমলদা ধ্বনিটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই কণ্ঠস্বর তার চেনা, জয়িতা, নীলাঞ্জনার খুব কাছের এক বান্ধবী। ছোটবেলা থেকে পড়াশোনা করেছে একসাথে, কলেজেও তাই। তারপর জয়িতা উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতায় চলে গেল তার জ্যাঠার বাড়ি পড়াশোনা করতে। নীলাঞ্জনার মৃত্যুর খবরটা পেয়ে জয়িতা এসেছিল। এখন নাকি সে কি সব নিয়ে গবেষণা করছে। জয়িতারও বয়স হয়েছে প্রায় 33-এর কাছাকাছি। বোনটা বেঁচে থাকলে এতদিনে হয়তো মামা ডাক শুনতে পেত অমল। তুই? আমি পরলোক তত্ত্ব নিয়ে গবেষণা করছি দাদা, আপনার কিছু সাহায্য দরকার। গবেষণা? এখানে? চুপ করে যায় অমল। জয়িতা বলে, যাবে থেকে জানতে পেরেছি নীলাঞ্জনা খুন হয়েছে। খুন? তুই কি করে জানলি? আপনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের কথা বাজারের প্রত্যেকটা লোক জানে। কিন্তু তুই তো এখানে থাকিস না। থাকি না তো কি হয়েছে? আমি তো বাড়িতে নিত্য ফোন করি। মা বাবা রীতিমতো আপনাকে নিয়ে বিচলিত। আমাকে নিয়ে? কেন? কারণ রোজ রাত্রে মাঝরাতের দিকে আপনার ঘরের আলো জ্বলে ওঠে। আপনার জানালা দিয়ে আপনার প্রতিচ্ছবিটা দেখা যায়। আপনি রীতিমতো বোধহয় ঘেমে স্নান করেন আর হাঁ পান। বাবা মা আমাকে প্রায়ই বলে, জানিস ছেলেটা বোধহয় ওর মৃত বোনকে দেখতে পায়। পাগল হয়ে যাবে ছেলেটা। তুই তো মৃত মানুষকে নিয়ে গবেষণা করছিস, জানা, গিয়ে ওকে একটু সাহায্য কর। তাই তুমি চলে এলে? হ্যাঁ, নীলাঞ্জনা আমার খুব কাছের ছিল। আমি সত্যি জানতে চাই কে ওকে খুন করেছে। কিন্তু ওকে যে খুন করেছে তুমি কি করে জানলে? না খুন করলে ওর দেহ কেন পাননি আপনি? পৃথিবীর যেখানেই থাকুক না কেন ঠিক পেতেন, অন্তত হাড়গুলো। চুপ করবে। আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, যতই হোক আপনার মাতৃগর্ভের বোন। তবুও আপনি এটা বিশ্বাস করুন, ও আমার খুব কাছের বান্ধবী। ওর মৃত্যুতে আমি যথেষ্ট শোক পেয়েছি। অমল একবার ভাবে ওর দুঃস্বপ্নগুলোর কথা বলবে কিনা, কিন্তু কি ভাববে জয়িতা? আচ্ছা, আমাকে বলতে আপনার যদি কষ্ট হয় তাহলে আমাকে লিখে দিন, আমি পড়ে না হয়। কিন্তু এখন আমার যে অফিসে দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া
স্টোভের আগুনে ফুটন্ত ভাতের হাঁড়ি থেকে ফ্যান পড়ে স্টোভটা কখন নিভে গিয়ে একটা বিশ্রী কেরোসিনের গন্ধ আসছে। যদি এক্ষুনি কিছু না করে তাহলে একটা বিপদ ঘটে যেতে পারে। অমলদা, চিৎকার করে ওঠে জয়িতা, সরুন সরুন। তারপর স্টোভটাকে ঠিক করে। একেই আপনি একা মানুষ, তার উপরে কথায় কথায় অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। রাস্তাঘাটে বাজারে যেখানেই যান আপনি অন্যমনস্কই থাকেন। তুমি কি আমাকে লক্ষ্য করো? আমি লক্ষ্য করি না অমলদা, কিন্তু পাড়ার প্রত্যেকেই বলছে আপনার একটা ভালো ডাক্তার দেখানো উচিত। নীলাঞ্জনার মৃত্যু আপনাকে শোকস্তব্ধ করেছে। আচ্ছা, আমাকে কিছু ক্লু দিতে পারেন? এসব বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। যা বলার পুলিশকে বলেছি। আমি জানি আপনি পুলিশকে সব বলেছেন, কিন্তু আমার মনে হয় না পুলিশ ঠিকঠাক কাজগুলো করছে। তুষার আমার বন্ধু, বাল্য বন্ধু। নীলাঞ্জনাকে সেও বোনের মতো দেখতো। যদি আমার কথার গুরুত্ব সে নাই দেবে তাহলে সে বর্ধমান থেকে এখানে কেনই বা আসবে? দেখুন, তার পোস্টিং কেন এখানে হয়েছে বলতে পারবো না, তবে আমার তার আচার আচরণে একটু অদ্ভুত অদ্ভুত ভাব ঠাউর হয়। তোমার কথা শুনলে তো আমার চলবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। যতবারই জয়িতা অমলের কাছে আসে ততবারই ঠিক এইভাবেই ওকে সরিয়ে দেয়। কেন কি জানি, জয়িতা বোঝার চেষ্টা করে। মাঝে মাঝে তো ওর সন্দেহের তীর অমলের ওপরও যায়। বাবা মার রেখে যাওয়া সম্পত্তি, ওই 10 লক্ষ টাকা, আর তার সাথে বেশ কয়েক বিঘা জমি একা ভোগ করার জন্য অমল আবার তার প্রিয় বোনটাকে খুন করেনি তো? অমলদা, আপনার বাড়িটাকে আমি একটু দেখতে পারি? আমার মনে হচ্ছে নীলাঞ্জনার মৃত্যুর সাথে এই বাড়ির কোনো কানেকশন আছে। কি? হ্যাঁ, সত্যিই বলছি। অমল বিরক্ত হয়। যা খুশি করো। দরজা না আটকে দিয়ে এসে ব্যাগটা নিয়ে চলে যায় তার অফিসের। খেয়ে গেলেন না? খিদে নেই। অদ্ভুত আচরণ লক্ষ্য করে জয়িতা। মানুষটা কি এড়িয়ে এড়িয়ে যাচ্ছে? চৌমাথার মোড়ের কাছে এসে বাস ধরবে অমল। এমন সময় তার বন্ধু তুষারের সঙ্গে দেখা। সে বাইক নিয়ে বোধহয় থানায় যাচ্ছিল। কিরে, অনেকদিন পর? কোথায় যাচ্ছিস? এই তো অফিসে। তা শুনলাম নাকি তুই আজকাল রাত জেগে থাকছিস। ব্যাপারটা এত রটে গেল কি করে বলতো? ও বাবা, এইসব রটার জন্যে লোকের আবার অভাব আছে নাকি? নীলাঞ্জনাকে ভুলতে পারিসনি, তাই তো? নিজের বোনকে ভোলা যায় বলতো? বোনটা আমার উধাও হয়ে গেল, কোনোদিন তাকে খুঁজে পেলাম না। এই শোকছে আমি কি করে? বস, পৌঁছে দিচ্ছি। না না, আমি বাসেই যাব। আরে বস, একেই ঘেমে নিয়ে স্নান করেছিস, তার উপরে। আর বেশি জোরাজুরি করলো না অমল, উঠে বসলো তুষারের বাইকে। তুষার বাইক স্টার্ট করতে অমল বলল, বউ বাচ্চা কেমন আছে? বিন্দাস। বলছি, জয়িতা গেছিল? হ্যাঁ, আমিই পাঠিয়েছি। কেন? শোন, ও তো গবেষণা করছে পরলোক তত্ত্ব নিয়ে। আমার কেমন যেন তোর বাড়ির ওই পুরোহিত, ওই লোকটাকে আমার সন্দেহ হয়। কেন? হ্যাঁ, লোকটার বয়স দেখেছিস তো? প্রায় 65-র কাছাকাছি। এখনো জোয়ান, শরীরে চাকচিক্য বর্তমান। আমি শুনেছি ও সালা নাকি একটা কুখ্যাত তান্ত্রিক। ওর কোনো উদ্দেশ্যই নাকি ভালো না। কিন্তু তুই কি করে জানলি? হ্যাঁ বন্ধু, আমরা পুলিশ, আমরা মানুষ নিয়ে চড়ে খাই। হ্যাঁ, ওর আচার আচরণ, কাজকর্ম সবটা দেখেই বুঝতে পারি। অবাক হয়ে যায় অমল। হ্যাঁ, আমাকে একটু ভেঙে বলতো ভাই। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। দেখ, যতটুকু আমার ধারণা তার উপরে বেস করে তোকে ছোট্ট একটা কথা বলি। এই লোকটা প্রত্যেক অমাবস্যার রাতে একটা করে নরবলি দেয়। এর মধ্যে একটা বদ্ধ ধারণা কাজ করে, নরবলি দিলে সেই রক্তপান করলে নাকি যৌবন ফিরে পাওয়া যায়। আমার মনে হচ্ছে নীলাঞ্জনাকে ওই, কিন্তু উনি যে আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে। না না, ওই লোকের ওপরে আমি সন্দেহের তীর কিছুতেই নিক্ষেপ করতে পারবো না, কিছুতেই না। এটা আমার পক্ষে পসিবল না, আমায় ক্ষমা কর। তুই রেগে যাচ্ছিস কেন? শোন, তোর একটা কথা বলি। কখনোই না এরকম মনোবৃত্তি নিয়ে কোনো কেস হ্যান্ডেল করা যায় না। কেসের বিচারে সবাইকে সন্দেহ করতে হয়, এমনকি নিজের বাপ মাকেও ছাড়তে নেই। সেখানে তুই একটা চিনিস না, জানিস না, অচেনা অজানা একটা পুরোহিতকে এইভাবে সিম্পাথি দেখাচ্ছিস। এমন করলে কিন্তু কেসটা উল্টে তোর দিকেই ঘুরে যাবে। কেস? আবার কিসের কেস? আমি আর কিচ্ছু কেস করতে চাই না। কেস তো আমি তুলেই নিয়েছি। আমার বোনের বডি খুঁজে পাওয়া যায়নি, তার উপরে আর কেস দিয়ে কি হবে? বলতে বলতে ফোনটা বেজে ওঠে তুষারের। বাইকটা রাস্তার পাশে দাঁড় করিয়ে তুষার বলে, জাস্ট এ মিনিট। হ্যাঁ,
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কে রে? জয়িতা ফোন করেছিল, তোর বাড়িটা ভালো করে খোঁজ খবর করছে, মাটি খোঁড়ার কাজ করবে নাকি তাই। বললাম হ্যাঁ করতে। তুই শেষ পর্যন্ত আমার বাড়িটা খুঁড়বি? হ্যাঁ বন্ধু, বলা যায় না, তোমার বাড়িতেই তোমার বোনকে পুঁতে দিয়ে গেছে, হয়তো আমরা খুঁজেই পাচ্ছি না। এসব কাজ তান্ত্রিকরাই করে। অসহ্য বোধ করে অমল। এই তুই দাঁড়া তো, আমাকে ছাড়িয়ে দে, আমি এখন বাসে করে যাই। তুই এমন কেন করছিস? তুই যদি এরকম আচরণ করিস তাহলে কিন্তু পুরো মনে হবে যে তোর বোনকে খুনের পেছনে তোরই হাত। আবার বসে পড়ে সে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমি এসব থেকে বেরোতে পারছি না। দেখ, তোকে আমি সত্যি করে একটা কথা বলছি তুষার, প্রত্যেক দিন রাতে আমি স্বপ্ন দেখি, ভয়াবহ দুঃস্বপ্ন, আর ওই স্বপ্নটা বারবার ফিরে আসে, আমাকে চিবিয়ে খায়। কি দেখেছিস? দেখি আমি একটা নির্জন স্থানে, যেখানে যেখানে কিচ্ছু নেই, সবটা ফাঁকা, না গাছ না ঘরবাড়ি না মানুষ, শুধু শুষ্ক মাটির ওপরে আমি দাঁড়িয়ে, আর আমার চারপাশে চাপ চাপ রক্ত বাষ্পবন্দি করা, আর প্রত্যেকটা বাক্সের ভেতর থেকে রক্ত বেরিয়ে আসছে। একটা কাটা মুন্ডু, যার নিজের হাত পা আছে, যার মাথার চুলগুলো পুরো হুবহু আমার বোনের মতো, রক্তে ভেসে যাচ্ছে তার চোখ নাক মুখ, কাটা কাটা অঙ্গ। সেই হাত পাগুলো আমাকে যেন কোন একটা জিনিস দেখানোর ইঙ্গিত করে। আমি ঘেমে নিয়ে স্নান করি, আমি ভয় পাই, আমি জিজ্ঞেস করি নীলাঞ্জনা, আর ঠিক তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। তুষার হাঁ করে তাকিয়ে থাকে অমলের দিকে। তুই প্রেততন্ত্রে বিশ্বাস করিস? আমি কিচ্ছুতে বিশ্বাস করি না। দেখ, আমি বাস্তবে বিশ্বাস করি, তবে এটা আমি জানি, আমার বোনের সঙ্গে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। আমি এটাও বুঝতে পারি যে আমাকে আমাকে ও কিছু বলতে চায়, কিছু কিছু হয়তো। আবার ফোনটা বেজে ওঠে। হ্যাঁ বলো। কি? কোথায়? এই কিরে, তোর বাড়ির পেছনে কোনো প্রাচীন মন্দির আছে? হ্যাঁ, আমার ঠাকুরদার আমলের, অনেক পুরনো। ওই মন্দিরে কেউ এখন যায় না, দরজা বন্ধ। শিট, এটা আগে কেন বলিসনি? কেন বলতো? জয়িতা, আমি আমি লোক পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি ওই মন্দিরের দরজা ভাঙো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শোন তুষার, ওখানে ওকে পাঠাস না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নির্জন জায়গা, পরিষ্কার হয়নি, তুই চুপ করবি। চুপ করিয়ে দেয় অমলকে তুষার। জয়িতা ফোনের ওপার থেকে বলে, তাহলে আমি কি একাই? না না, তুমি একা যেও না, একা যেও না, তুমি জাস্ট 10টা মিনিট ওয়েট করো, আমি থানায় এক্ষুনি ফোন করে দিচ্ছি। হ্যাঁ, এই শোন, তুই যে বলছিস কেসটা বন্ধ করে দিবি, কখনো না। কেসটা ভেতরে ভেতরে চলছে, চলুক না, কেউ জানতে পারবে না যে আমরা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি। তুই চুপচাপ থাক, এই রহস্যভেদ আমি করেই ছাড়বো। ঠিক মিনিট 10 পর জয়িতা বসেছিল অমলের ঘরেই। এই বাড়িটা দোতলা, মোট 6টা রুম রয়েছে। একটা রাধা গোবিন্দর ঘর, মানে ঠাকুর ঘর, একটা ওদের বাবা মার ঘর, মানে অমল আর নীলাঞ্জনার, একটা অমলের, একটা নীলাঞ্জনার, একটা গেস্ট রুম। রান্নাঘরটা বেশ বড়, আর ডবল ডবল পায়খানা বাথরুম রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রং করা বাড়িটায় বোধহয় আজ দীর্ঘ 12 বছর রঙের ছোঁয়া পড়ে না। সুতরাং বাড়িটা পুরো নিষ্প্রাণ হয়ে গিয়েছে। বাড়ির চারিদিকে অসংখ্য গাছ। বাড়িটার ঠিক দক্ষিণ দিকে আলাদা করে পাঁচিল দিয়ে ঘেরা একটা মন্দির ছিল। শুনেছিল অমল তার বাবার মুখে, ওটা তাদের উত্তরসূরিদের, মানে পূর্বপুরুষের বর্তমান উত্তরসূরি সে নিজে। একটা মা কালীর মন্দির। এই মন্দিরের পুজো এখন আর করা হয় না। ওই মন্দিরে পুজো দিয়েই নাকি ঠাকুরদা ঠাকুমা বেরিয়েছিলেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে, কিন্তু আর ফিরে আসেননি। মা যখন গ্রাসি করে নিয়েছে, তাহলে সেই মাকে আর পুজো দিয়ে কি হবে? এমন ধারণাতেই মন্দিরটা বন্ধ করে দিয়েছিলেন অমলের বাবা। মন্দিরের চারিদিকে রয়েছে অশ্বত্থ গাছ, অর্জুন গাছ আর বট গাছ, যার শেকড় কোথায় চলে গিয়েছে তার কোনো হদিশ নেই। পাঁচিল দিয়ে ঘেরা ভেতরের মন্দিরটা চারপাশে এখন অসংখ্য আগাছা এবং সাপের বাসা। গোসাপও আছে, আছে বেদিও। মন্দিরের মধ্যে এখনো মা রয়েছেন, যার বহু বছর পূজা অর্চনা হয় না। বছর 2 আগে মন্দিরে বাজ পড়েছিল, রীতিমতো মন্দিরের চূড়াতে আগুন লেগে গিয়েছিল। এলাকার লোকেরা এসে ছুটে জল দিয়ে নেভালেও অমলের কোনো হেলদোল হয়নি। সে ওই মন্দিরটাকে দুচক্ষে সহ্য করতে পারে না। মাঝে মধ্যে তো অমল এও শুনেছে, সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে নাকি তার ভাঙা পাঁচিল টপকে কে যেন ওই মন্দিরের উদ্দেশ্যে যায়।
কে যায় জানার দরকার প্রয়োজন বোধ করে না অমল। কারণ মন্দির সংলগ্ন কোনো প্রসঙ্গ আলোচনা করতেই তার শরীরটা রাগে রি রি করে। যে ভগবান জীবন কেড়ে নেয় সেই ভগবান আমার ভগবান নাকি? আসুন আসুন স্যার, আপনাদেরকে তুষারদা পাঠিয়েছে। হ্যাঁ, আপনি চলুন আমাদের সঙ্গে লোকজন রয়েছে। এলাকার বেশ কয়েকটা ছেলেপেলেকে নিয়ে দরজা ভাঙার জন্য সাপল চাপল নিয়ে রেডি ওরা। জয়িতাকে পাড়ার প্রত্যেকে ভালোবাসে, গবেষক বলে মান্যগণ্যও করে। সে এখনো বিয়ে থা করেনি, তার নিজের সিদ্ধান্তে অটল। যতদিন না সে নীলাঞ্জনার মৃত্যু রহস্য বার করতে পারছে ততদিন সে বিয়ে করবে না। নীলাঞ্জনা তার খুব কাছের বান্ধবী ছিল। ছেলেপেলেরা বহু কসরত করে শেষ পর্যন্ত দরজাটা ভাঙতে সাকসেসফুল হয়। আর দরজা ভাঙার সঙ্গে সঙ্গে ক্যাচ করে শব্দতে দরজার একটা পাল্লা ভেঙে পড়ে মাটিতে। ইস, কি অবস্থা দেখেছেন ম্যাডাম? আগাছা জঙ্গলে ভর্তি, তার উপরে একটু পরে বিকেল হবে। সে হোক গে, দরজা ভাঙতে গিয়ে কতটা বেলা গড়িয়ে গেল আমি টেরই পেলাম না। আপনারা একটা কাজ করুন, আপনারা বরং কিছু গিয়ে খেয়ে আসুন। না ম্যাডাম, আমাদের অর্ডার রয়েছে, কাজ না মেটা পর্যন্ত আমরা যাব না। তাছাড়া স্যার একটু আগে ফোন করে বললেন একটা কেসে স্যার শহরের বাইরে গেছেন, ফিরতে ফিরতে ঘন্টা 2 লাগবে, ততক্ষণ আমরা এখানেই থাকবো। ও, তুষারদা এখানে আসবে? হ্যাঁ, তাই তো বললেন। তাহলে এই শোন, তোরা বরং খেয়ে আয়। না দিদি, এই আগাছা পরিষ্কার করি। তাছাড়া নীলাঞ্জনাদি কেন মারা গেছে ওটা আমরাও জানতে চাই। বেশ উৎসাহ নিয়ে প্রত্যেকে কাজ করে। ঘন্টা 2 আগেই আগাছা মোটামুটি পরিষ্কার। মন্দিরের মূল ফটকের সামনে এসে দাঁড়িয়েছে প্রত্যেকটি মানুষ। গাটা ছমছম করতে শুরু করেছে। মন্দিরের চারিদিকে বেষ্টিত অর্জুন, অশ্বত্থ আর বটগাছ যেন ত্রিদেবের মতো দাঁড়িয়ে রয়েছে মন্দির আগলে। সেখানে অসংখ্য পাখির বাসা। বিকেল গড়িয়ে আসতেই সাড়ে সাড়ে পাখি সেখানে প্রবেশ করছে। অমলের মূল বাড়িটার থেকে 20 হাত দূরে মন্দিরের অবস্থান, অথচ অমলের বাড়ির পরিবেশটা একরকম আর ওর মন্দিরের পরিবেশটা আর একরকম, অথচ ডিস্টেন্স সামান্য একটুখানি। এখানে কেমন গাটা ছমছম করছে না ম্যাডাম? বলল একটি পুলিশ কনস্টেবল। ঘাড় নেড়ে জয়িতা হ্যাঁ জানায়। চশমাটাকে ঠিক করে ভালো করে ঠাউর করার চেষ্টা করে। মন্দিরটার রং একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে। চারিদিকে শ্যাওলার আগাছা। সামনে গ্রিলের গেটটাও প্রায় ভগ্ন, কিন্তু তালা লাগানো নেই তাতে। গেটটা কিন্তু খোলা। বলি দেওয়া হতো, পশু বলি। সেই হাঁড়ি কাটে এখনো শুকনো রক্ত লেগে রয়েছে। লাস্ট বোধহয় অমলের বাবা মা কালী পুজোর দিন বলি দিয়েই তারপরে গিয়েছিল স্নানের উদ্দেশ্যে। নিজেদেরই বলি হয়ে যায়। রাগের চোটে অমলের বাবা মন্দিরের কাজকর্ম বন্ধ করে দেয়। এ কি কাজ হয়নি? ঘোর ভেঙে তুষার ঢোকে, পেছন পেছনে অমল। এ কি অমলদা, আপনিও আছেন? হ্যাঁ, তুমি রীতিমতো বাহিনী নিয়ে আমার বাড়ি খোঁড়াখুড়ি করছো আর আমি আসবো না? স্যার এদিকে আসুন বলে তুষারকে ডাক দেয় মেয়েটা। বলো। আমি স্টাডি করছি, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আছে বলতে? মানে এখানে কিছু একটা আত্মার সংযোগ। আমার সেন্স অফ হিউমার যা বলছে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে, ঠিক এইখানে। কি সব বাজে কথা বলছো? দেখ, তোরা এসব বন্ধ কর। এই মন্দিরটার কাছে এলে আমার শরীরটা জ্বলে ওঠে। আমার বোনটা মারা গেছে, আর এই দেবতা কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু না বলে আবার কান্নায় ভেঙে পড়ে অমল। জয়িতা অমলের কাছে আসে। তার মাথার পাকা চুল আর কালো চুলের মাঝে হাত বুলিয়ে দেয় জয়িতা। বয়স তো অনেকটাই হলো অমলের, কিন্তু এখনো বোঝে না জয়িতা যে তাকে কতটা ভালোবাসে। স্যার একটু এদিকে আসবেন। পুলিশ কনস্টেবলটি ডেকে ওঠে। দেখুন, ছেলেপেলে কি একটা উদ্ধার করেছে। মন্দিরের একেবারে গা ঘেঁষে একটা ছোট্ট গর্ত। গর্তটার ওপরে ঝোপঝাড়ে ছিল ঢাকা। এতটাই গাছপালার শেকড়, যেগুলোকে সরানোর পরই একটা প্রাচীন পুঁথি আবিষ্কার করা হয়। বইটার প্রথম পাতা ভেদ করেও গাছের শেকড় ঢুকে গিয়েছে। হাতে নিতেই গাটা কেমন ছমছম করে ওঠে সেই কনস্টেবলটির। তুষার এগিয়ে যায়। কি এটা? স্যার একটা বই। বই? হ্যাঁ রে, তোর পরিবারের কি প্রাচীন কোনো রহস্য আছে? না, আমি বলতে পারবো না। বইটাকে তুষারের হাত থেকে
অনেকটা ছিনিয়ে নেওয়ার মতোই জয়িতা নিয়ে নেয়। দেখি দেখি আমি দেখি। হ্যাঁ তুমি দেখো, তুমি তো বুঝবে ভালো। জয়িতা চশমা ঠিক করে। ওর মাথার চুলগুলো কপালে এসে পড়ছিল, গলায় একটা স্কার্ফ জড়ানো। সেইটা দিয়েই বইয়ের ওপরে জমে থাকা ধুলো মাটি সেটা ফুঁ দিয়ে পরিষ্কার করে এবং ওই স্কার্ফটা দিয়ে তারপর সেটাকে পাশে সরিয়ে রেখে মন্দিরের ওপরই চাতালের কাছে বসে পড়ে জয়িতা। ওর পরনে রয়েছে লাল রঙের কুর্তি আর সাদা রঙের প্যান্ট। ধুলো লেগে যায় সেইখানে। অমল বলে, কপালের চুলগুলো, হ্যাঁ চুলগুলো সরিয়ে নাও। অমলের মুখে এমন কথা আশা করেনি জয়িতা। হ্যাঁ, হাত দিয়ে একটা খোপা করে নেয়। তারপর বইটাকে পড়তে শুরু করে। প্রথম পাতা ওল্টাতে কিচ্ছু বুঝতে পারে না। পরের পাতাতেই দেখা যায় বিভিন্ন রকমের রক্তের ছাপ। এ কি তুষারদা, এদিকে ডাকে সে। তুষার এগিয়ে যেতেই বলে জয়িতা, এ তো কোনো পশুর ছাপ, রক্তের, তাই না? এই অমল, তোর ফ্যামিলিতে পশু বলি দেওয়া হতো না? অমল বসে বসে ঘাড় নাড়ে। দেখ, বলি দেওয়ার আগে মৃত পশুর খুরের ছাপ বোধহয় নেওয়া হতো। ছাপ দেখেছিস কিরকম? ছোট থেকে বড় হচ্ছে, মানে ছোট্ট থেকে বড় প্রাণীর দিকে। আই মিন, শেষেরটা কি তাহলে নীলাঞ্জনা? এটাই ডাউট করছেন তো? হ্যাঁ, দেখো তো। পাতা উল্টে উল্টে ওরা দেখে বিভিন্ন রকমের প্রাণীর পায়ের ছাপ, অর্থাৎ খুরের। আর তার সাথে সাথে লেখা রয়েছে সংস্কৃতে কতগুলো মন্ত্র। এগুলো তো আত্মা মুক্তি মন্ত্র। মানে মানে আত্মাকে নিজের মধ্যে আটকে রেখে তারপর মুক্তি দেওয়া, ইচ্ছে করলে মুক্তি, না হলে আবার আটকে রেখে দেওয়া। এগুলো যারা তন্ত্র উপাচার করে তাদের পক্ষে বলা সম্ভব। হ্যাঁ, তাদের পক্ষেই বলা সম্ভব, কিন্তু আমরা কি করে বুঝবো? তুমি বলতে পারবে না? আমি পরলোক তত্ত্ব নিয়ে গবেষণা করেছি, কিন্তু সবটা তো আমার জানার মধ্যে নয়। আচ্ছা অমলদা, সমীরণ পুরোহিত, তাকে খবর দিলে সে আসবে? অমলের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। তুষার বলে, ঠিক, একদম ঠিক, উপযুক্ত সময় ঠিক কথা বলেছ। কিরে, ফোন নাম্বার আছে? অমল বসে বসে ঘাড় নাড়ে। তুই আমাদের সাথে কোঅপারেট কেন করছিস না? দেখ, এরপরে নীলাঞ্জনার মৃত্যুর জন্য কিন্তু তোকে অ্যারেস্ট করা হবে। অমল এবার সত্যি সত্যিই কেঁদে ফেলে। আমাকে তোর এইভাবে দোষারোপ করছিস? একই বোনটার মৃত্যুর জন্য আমি সারা জীবন হীনমন্যতায় ভুগছি। আমি কিছুতে কিছু বুঝতে পারছি না, কি করে কি হয়ে গেল। তাহলে এক কাজ কর, সমীরণকে ডাক। অমল ফোনটা বার করে, ফোন করে সমীরণকে। ফোনের ওপার থেকে সমীরণের স্ত্রীর কণ্ঠস্বর ভেসে আসে, উনি তো বাড়ি নেই, পুজোয় গিয়েছে মুখার্জিদের বাড়ি, আসলে বলবো কোন? হ্যাঁ 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 ঠিক আছে। কিন্তু ফোনটা রাখার মিনিট কয়েকের মধ্যেই কল ব্যাক। হ্যাঁ, ফোন করেছিলে শুনলাম। হ্যাঁ সমীরণ কাকা, একটু আসতে হবে। কি ব্যাপার? আমাদের প্রাচীন একটা পুরনো মন্দির আছে, আপনি তো জানেন। হ্যাঁ হ্যাঁ, তোমার ঠাকুরদার আমলের মন্দির, কিন্তু তোমার ঠাকুরদাদের মৃত্যু হওয়ার পরে তো সেই মন্দির সম্পূর্ণ বন্ধ। সেই মন্দিরটা খোলা হয়েছে, আর সেখান থেকে একটা পুরনো বই পাওয়া গিয়েছে। বই? হ্যাঁ, অত্যন্ত প্রাচীন পুঁথি, বলি পুঁথি। এতে মানুষের বিভিন্ন রকম পশুকে, যাদের আমাদের বাড়িতে কালী পুজোর রাত্রে বলি দেওয়া হতো, তাদের খুরের ছাপ আছে। ঘোড়া আছে, হাতি আছে, মেষ আছে, গরু আছে, ছাগল আছে, আরও কত রকমের। আর লেখা আছে অপার্থিব কতগুলো মন্ত্র, যেগুলো অনেকটা উদ্ধার করতে পেরেছে জয়িতা। আর বাকিটার জন্য আপনাকে একটু ডাকছি। এইসব উপাচারের জন্য তো স্নানের প্রয়োজন, আর এখন তো প্রায় সন্ধে পেরিয়ে রাত্রির কাছাকাছি। আমার আবার শ্বাসকষ্টজনিত অসুখ আছে, তো এখন ওইসব পুঁথি হাতে নিয়ে আমি আবার স্নান করতে পারবো না। কথাটা তুষার শুনতে পায়, কারণ ফোনটা স্পিকার অনে ছিল। বলে, আসবি নাকি লোক দিয়ে ধরে আনবো রে বেটা? এইবার পুরোহিত চুপ। এগুলো কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, ইয়ং ছেলে পেলে হয়ে গুরুজনদের মান্য গণ্য না করে। ভালোভাবে বলছি, আসবি নাকি ধরে নিয়ে আসবো? সন্দেহ হয়েছিল তুষারের একদম প্রথম থেকেই,
যখন থেকে জানতে পেরেছিল এই পুরোহিতটার কথা। এর আচার আচরণ, এর কপালের লাল তিলক, সবটাই কেমন যেন ধাঁধার মতো। আমি আসছি। মিনিট 10 মধ্যে নিজের স্কুটি চালিয়ে এসে হাজির হয় সমীরণ। আজকে তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। তার মধ্যে সেই ভাবটাই যেন আর নেই, যেই ভাবটা সে ঠাকুরের মন্ত্র উচ্চারণের সময় করে থাকে। সন্ধে গড়িয়ে রাত্রির কাছাকাছি মন্দির চত্বর থেকে বেরিয়ে এসছে প্রত্যেকটি মানুষ। বসে আছে তারা অমলের ঘরে। হাতে বই নিয়ে বসে রয়েছে জয়িতা, তার দৃষ্টি নিক্ষেপ সমীরণের দিকে। দেখুন তো ঠাকুর মশাই, এসব লেখাগুলো উদ্ধার করতে পারেন কিনা? এগুলো তো আত্মা বন্দীকরণ, মানে আত্মাকে বন্দি রাখার মন্ত্র, রেখে নিজের মতো খাটানোর উদ্দেশ্য। তোমাদের কি মনে হয় নীলাঞ্জনাকে কেউ বন্দি করে রেখেছে? ঠিক সেই সময় তুষার বলে, একবারও তো বলা হয়নি নীলাঞ্জনা মৃত্যু রহস্যের জন্য এই বই উদ্ধার করা হয়েছে। আপনাকে তো সব কিছুই বলা হয়নি পুরোহিত মশাই, শুধু বলা হয়েছে যে প্রাচীন পুঁথিটায় কি লেখা আছে উদ্ধার করতে। আপনি কি করে জানলেন নীলাঞ্জনার মৃত্যুর সঙ্গে জড়িত? চুপ হয়ে যায় সমীরণ, সে কিছু বলতে পারে না। তুষার বলে, ভালোই ভালোই বলবেন নাকি মেরে বার করব? প্রথম থেকেই আপনার ওপরে আমার সন্দেহটা ছিল, আর আপনার এই কথাই আপনার এই সন্দেহটাকে আরো বেশি বদ্ধপরিকর করলো। তোমার কাছে কি প্রমাণ আছে ছোকরা যে আমি নীলাঞ্জনাকে খুন করেছি? আমি তো একবারও বলিনি পুরোহিত মশাই যে আপনি ওকে খুন করেছেন। আপনি নিজেই তো নিজে সবটা বলে যাচ্ছেন। ঘেমে নিয়ে স্নান করেছে সমীরণ। অমলও বেশ অবাক দৃষ্টিতে পুরোহিতের দিকে তাকিয়ে ইচ্ছে করছে ঠাঁটি একটা চড় মেরে ওনার যে কটা দাঁত অবশিষ্ট রয়েছে ফেলে দিতে, নাকি সব কটাই নকল দাঁত, এও তো বোঝা মুশকিল। এগুলো আপনি কি বলছেন পুরোহিত ঠাকুর? আমার ঠাকুরদার বংশ পরম্পরায় আপনারা আমাদের মন্দিরে পুজো করতেন। হ্যাঁ, আমার বাবা পুজো বন্ধ করে দেওয়ার পর আপনার সঙ্গে আমার হৃদয়তাপূর্ণ সম্পর্ক আছে। আপনি কি না আমার বোনকে বিশ্বাস করো অমল, আমি কিচ্ছু করিনি। আমি বলতে পারবো না নীলাঞ্জনা কি করে মরেছে। এই বুড়ো, মেরে না সব কটা দাঁত ফেলে দেবো। হ্যাঁ, জয়িতা কনস্টেবলকে ডাকো। জয়িতা ডাকার আগেই উঠে দাঁড়ায় সমীরণ। হাতে তার বিরাট বড় একটা মা কালীর খড়গ তার পাশের ব্যাগেই ছিল। চিৎকার করে সে হুঙ্কার ধ্বনি তুলে বলে, খবরদার, সব কটার বলি এখানে হবে, সব কটার গলা কেটে এখানে পুঁতে দিয়ে দেবো কিন্তু। অবাক চোখে তাকিয়ে থাকে অমল। এগুলো কি বলছেন আপনি? দেখো আমার ওপরে একদম কিন্তু মিথ্যে দোষারোপ করবে না। আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি মানছি আমি পশু বলি দিই। সেই পশু বলির রক্ত আমি খাই আমার শরীরে যৌবন বজায় রাখার জন্য। হ্যাঁ, আমি করি, কিন্তু সবটাই আমার স্ত্রীর জন্যে। সে আমায় পছন্দ করে তাই। কিন্তু নীলাঞ্জনাকে আমি কিচ্ছু করিনি। আমি বলতে পারবো না দেহ টুকরো কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। এবারে তুষার বলে, আপনি জানেন না ওর দেহ টুকরো কোথায় আছে? আমি তো একবারও বলিনি যে দেহকে টুকরো টুকরো করা হয়েছে। দেহ টুকরোর বিষয়টা একমাত্র অমল তার স্বপ্নে দেখত, আর ওর এই বিভৎস স্বপ্নের কথা আপনি তো এই পাড়াতেই থাকেন না, আপনার কানে কি করে গেল? সেই দিন রাতেই গ্রেপ্তার করা হয় পুরোহিতকে। 12 বছর পর নীলাঞ্জনা মৃত্যু রহস্যের সমাধান করা হয়। অমল সেই দিন মনে মনে ভাবে, আজকের পিণ্ডদান বোধহয় আমার বোন গ্রহণ করেছে আনন্দে, তাই সে নিজেই নিজের মৃত্যু রহস্য উন্মোচন করেছে। চোখ থেকে দুফোঁটা জল বেরিয়ে আসে অমলের, আর সেই জলটা মাটির মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গেই যেন রক্তের আকার ধারণ করে। জয়িতাও গিয়েছে সেই কারাগারে। বারবার চিৎকার করছে সমীরণ পুরোহিত, বলছে, আমি খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমি খুন করিনি। তুমি তো আর পালাতে পারবে না হে পুরোহিত। হ্যাঁ। জয়িতা মন্ত্র উচ্চারণ করে, ওম হিম ক্রিম কালিকায় নমঃ, নীলাঞ্জনার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। অমলকে ফোন করে ডেকে পাঠানো হয়েছে। সমীরণকে সহ পুলিশকে নিয়ে গিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়েছে ওরা। অমলদা, এইখানে আপনি পিণ্ডদান করবেন, আমি মন্ত্র উচ্চারণ করব। আজকে নীলাঞ্জনার মুক্তির সময় হয়েছে। বাতাসে ভেসে আসছে কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ। নদীর পাড়ে দাঁড়িয়ে স্নিগ্ধ শীতল বাতাসে
চোখের জল ফেলছে ক্রমাগত অমল। মন্ত্রপাঠ করছে আজকে জয়িতা, নীলাঞ্জনার খুব কাছের বান্ধবী। চুপ করে বসে রয়েছে সমীরণ। এতক্ষণ ধরে চিৎকার করে করে এসে চুপ হয়ে গিয়েছে। হাওয়াতে যেন ভেসে এলো নীলাঞ্জনার অশরীরী শরীরটা। সে যেন বলছে, দাদা, আজকে আমার মুক্তি হয়েছে, আমাকে তুই মুক্ত কর। আমি শান্তি পেলাম, আমি সত্যিই শান্তি পেলাম। মন্ত্র উচ্চারণের পর্ব এবং পিণ্ডদানের পরে তুষার সমীরণের দিকে তাকিয়ে বলে, তোমার খেলা এবার শেষ। নীলাঞ্জনার আত্মা মুক্তি পেয়েছে, আর সে অমলকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না। আর তুমি তুমি পশু হত্যা করে করে তারপরে কিনা আমার বন্ধুর বোনটাকে হত্যা করলে, হ্যাঁ? তারপর তার দেহটাকে অসংখ্য টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিলে তুমি। আর মুন্ডুটা কত বিক্ষত করে মুন্ডুটাকে পুঁতে দিয়ে এলে অমলের বাড়িতেই, হ্যাঁ, তারই বোনের ঘরে, যেই নিচের ঘরে তার বোন থাকতো। ওই মেজে ফুললে আমি এক্ষুনি গিয়ে ওর মুন্ডুটাকে আবিষ্কার করতে পারবো। অমলের চোখে জল, জয়িতার চোখেও জল। সমীরণ বৃদ্ধ অবস্থায় চুপ করে দাঁড়িয়ে। সমীরণের ছেলে বউ এসেছিল, তারা কেউ কিছুই করতে পারেনি, কারণ এভিডেন্স সব কিছুই সমীরণের বিরুদ্ধে যাচ্ছে। জেল হয় সমীরণের যাবজ্জীবন, ফাঁসি তার হয় না, কারণ সে নিজে একজন প্রবীণ মানুষ। আজ অনেকদিন পর রাত্রেবেলা অমলের ভালো ঘুম হয়। নীলাঞ্জনার কেসটা মাস 6 চলেছে, এরপরেই সমীরণের শাস্তি ঘোষণা হয়েছে। অন্য জায়গায় পোস্টিং হয়ে চলে গিয়েছে তুষার। জয়িতা, সেও নাকি কদিন পরে লন্ডন চলে যাচ্ছে। সেইখান থেকে তার নতুন চাকরির লেটার এসেছে। তার কাজে সে এতটাই সফল যে ওইখানে পরলোক তত্ত্ব চর্চার জন্য তার ডাক এসেছে। আজ অনেক দিন পরে বুকের কোথায় যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করছে অমল। এতদিন জয়িতা কাছাকাছি থাকতো, মেয়েটা পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াতো, কিন্তু কখনো তো জয়িতাকে এতটা মিস করেনি অমল। অমলদা, আমি চলে যাচ্ছি। কোথায়? ওমা, তুমি জানো না? আর হ্যাঁ, আমি না তোমাদের প্রাচীন বইটা নিয়ে যাচ্ছি, আমার গবেষণার কাজে লাগবে। যদি তুমি না করো তাহলে। না না, ঠিক আছে। আমি না কতগুলো চিহ্ন খুঁজে পেয়েছি, এই চিহ্নগুলো কি তুমি চেনো? যাওয়ার আগে শেষ দিনের বিদায়ের মতো জয়িতা অমলের কাছে আসে। প্রাচীন পুঁথি বা বইটা নেওয়া তো জাস্ট একটা কথা মাত্র। অমলের মুখ থেকে শোনার জন্য এই শব্দটা যে তুমি যেও না প্লিজ। কিন্তু অমল বলতে চায় না। সে তার নিজের বয়সটার ওপরে খেয়াল রাখে। যথেষ্ট বয়স হয়ে গিয়েছে তার। জয়িতা তো এখনও 30-এর কোঠায়, তাকে সুখ দেওয়ার মতো অবস্থায় এখন অমল নেই। কোন চিহ্ন? এই যে, এগুলো আমাকে নতুন পথ দেখাতে সাহায্য করবে। চিহ্নগুলোর দিকে তাকিয়ে অমল ভ্যাবাচাকা খেয়ে যায়। জয়িতাকে বলে, জয়িতা, এইসব চিহ্নগুলো তো কখনো আমাদের ফ্যামিলির মধ্যে হয়তো ছিল না। ছোটবেলায় এই বইটা আমি দেখেছি, এরম বলি দেওয়ার কথাগুলো আমি শুনেছি। তারপরে এই বইটা আমার ঠাকুরদা ঠাকুমার মৃত্যুর পরে বাবাই পুঁতে দিয়েছিল। যত সম্ভব মনে পড়ে তখন আমার বয়স 14 বছর, 12 কি 14 এরমই হবে, হয়তো কমও হতে পারে। কিন্তু এইসব চিহ্নগুলো, তার মানে আপনি বলতে চাইছেন এই চিহ্নগুলো নতুন দেওয়া হয়েছে? হ্যাঁ, তোমার দেখে তাই মনে হচ্ছে না? আমারও প্রথমে তাই মনে হয়েছিল। বাক্স, তার মধ্যে মুন্ডু চারিদিকে হাত পা, এইসবগুলো তো আমার কথা অনুযায়ী করা হয়েছে। তার মানে অমলদা, হ্যাঁ, আমি উল্টোপাল্টা স্বপ্ন দেখি। তোমার বাবা মা যেহেতু আমার বাড়ির একদম কাছে থাকে, তাই জানলা দিয়ে আমি কি করি না করি তার প্রতিচ্ছবি ওনারা দেখতেই পারে। হয়তো তোমার বাবাই বাজারে কারোর সঙ্গে আলোচনা করেছে, সেই ভিত্তিতে এমন কোনো ব্যক্তি এই কথাগুলো জেনেছে, সে তো সমীরণই। তাছাড়া আর কী হবে? ও তো স্বীকার করলই যে ও কিন্তু শাস্তি হওয়ার আগে পর্যন্ত স্বীকার করেনি। শেষ পর্যন্ত যখন জজ সাহেব তার নিজের কথা বললেন, তখন ও সম্পূর্ণ চুপই হয়েছিল। ও কিন্তু বলেছে যে ও পশু বলি দিয়েছে, কিন্তু কখনো কোনো নরহত্যা করেনি। তাহলে আপনি কি বলতে চাইছেন অমলদা? আচ্ছা জয়িতা, আমাকে সত্যি করে একটা কথা বলো তো,
তুষার তুষার কি তোমাকে এই কাজ করার জন্য বলেছিল? হ্যাঁ, আমি তো চলেই যাচ্ছিলাম। ইভেন আমার লন্ডনে যাওয়ার কথা 7 মাস আগে ছিল। তুষারদার সঙ্গে আমার দেখা হলো একদিন শপিং মলে। আমি কেনাকাটা করতে গিয়েছিলাম মা বাবার জন্য। তুষারদা আমাকে ডেকে বলল, আরে জয়িতা যে, কেমন আছো? ভালো, আপনি? এই তো ভালো। তা এখন কি খবর? চলছে, গবেষণার কাজে এখন এখানে আছি, তবে লন্ডন যাব খুব শিগগিরই। ওখান থেকে লেটার এসেছে। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। আসলে পাসপোর্ট, ভিসা সব কিছু করতে তো একটু সময় লাগে, তাই টাইম চেয়েছি। কদিন? বেশ কদিন। দেখি যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্ট ভিসাটা হয়ে গেলেই আমি চলে যাব। না না না, তুমি বরং একটা চিঠি পাঠিয়ে দাও, অন্তত বছরখানেক পরে। হে, আপনি কি বলছেন তুষারদা? বছরখানেক পরে আমাকে আর ওরা কেন প্রয়োজনে বোধ করবে? আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নেবে। না না, তোমার মতো একটা ভালো বেস্ট স্টুডেন্ট এইভাবে ইন্ডিয়া ছেড়ে চলে যাবে কোনো কেস ইনভেস্টিগেট না করেই? তুমি কীরকম পড়ালেখা শিখেছো সেটা একটু আমার যাচাই করতে হবে না? আপনিও তো শুনলাম বর্ধমান থেকে এখানে এসেছেন, কি ব্যাপারে? তুমি নীলাঞ্জনাকে চিনতে? কেন চিনব না, আমার বাল্য বান্ধবী, ছোট্টবেলার বন্ধু। অমলদা আর নীলাঞ্জনা তো আমার পাশের বাড়ি। হ্যাঁ, নীলাঞ্জনার মৃত্যু কিভাবে হয়েছে তুমি জানো? হ্যাঁ জানি, ওর বডিটাকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক, বডিটাকে নাকি কে যেন টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দিয়েছিল। এমনকি কাটা মুন্ডুটা পর্যন্ত নাকি অমলের বাড়িতে, যেখানে নাকি নীলাঞ্জনার ঘর, সেই মেজে ফুললেই পাওয়া যাবে। এই কথা তোমাকে সত্যিই তুষার বলেছিল? নীলাঞ্জনার কথাটা? জয়িতা জয়িতা থ মেরে বসে চুপ করে অমলের দিকে তাকিয়ে। আচ্ছা অমলদা, নীলাঞ্জনার মৃত্যুর পরে কি নিজে হীনমন্যতায় ভুগে আপনি কোথাও ঘুরতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তো আমার বোনের মৃত্যুর খবরে গয়ায় পিণ্ডদান করতে গিয়েছিলাম। বাড়ি আসার পরে এমন কিছু আমি লক্ষ্য করিনি। আমার ঘরের চাবিটা দেওয়া ছিল তুষারের কাছে। তুষার আমার খুব কাছের বন্ধু। এমনকি আমার বোনের ঘরে ঢুকে তার মেঝে খোঁড়া বা কিছু আমি কখনই আমার বোনের ঘরটাকে আর কোনোদিনই খুলিনি। তার মানে কি অমলদা, তুষার নীলাঞ্জনাকে খুন করে বডিটাকে টুকরো টুকরো করে ভাসিয়ে ওরই ঘরে ওর মুন্ডু পুঁতে এত বছর ধরে আপনাকে ঘোরালো? অমল চুপ করে থাকে। মনে পড়ে 12 বছর আগের স্মৃতির কথা। তখন তুষার নিজে পুলিশের চাকরিতে ঢুকেছে। নীলাঞ্জনা তখন সুন্দরী যুবতী, কলেজে পড়াশোনা করত। নীলাঞ্জনার সাথে মেলামেশার চেষ্টা করেছিল তুষার, সেটা বুঝতে পারত অমল। কিন্তু তুষার একটা মাদকাসক্ত ছেলে। অল্প বয়স থাকতেই তার গাঁজা, বিড়ি, মদের প্রতি প্রবল আসক্তি। আর আসক্তি আছে মেয়ে মানুষের শরীরের প্রতিও। জেনে শুনে একটা নষ্ট চরিত্র ছেলের সঙ্গে নিশ্চয়ই ভালো বোনকে বিয়ে দেওয়া যায় না। নীলাঞ্জনা পড়তে গিয়েছিল, দাদাকে জানিয়েছিল, দাদা আমার স্কলারশিপের টাকা ঢুকে গিয়েছে। আর তুই যে বলেছিলি, হ্যাঁ ওই প্রদীপ কাকুর কাছে টাকা গুছিয়েছিস, সেই টাকা তোলার বন্দোবস্ত কর দাদা। হ্যাঁ স্যার বলেছে আমাকে বিদেশে পাঠাবে, আমি নাকি পারবো। হ্যাঁ ওখানে গিয়ে গ্র্যাজুয়েশনটা সম্পূর্ণ কমপ্লিট করব। আরে পারবো আমি। একটা বাইক এসে দাঁড়িয়েছিল নীলাঞ্জনার সামনে। এ কি তুমি? দাদা পরে কথা বলছি। কে 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 দাঁড়িয়েছে? দাদা, তুষারদা বলেই ফোনটা কেটে দিয়েছিল নীলাঞ্জনা। আর ফিরে আসেনি বাড়িতে। এরপরে তুষার তখন বর্ধমান। তুষারকে ফোনে পাওয়ার কথা বা জিজ্ঞাসা করার কথা কোনো বিষয়টাই অমলের মাথায় আসেনি। সারা রাত বোন ঘরে ঢোকেনি, ভেবেছিল বোনকে বোধহয় কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত কিডন্যাপারেরও কোনো ফোন আসেনি মুক্তিপণ আদায় করে। থানায় গিয়ে পুলিশে খবর দেওয়ার পর পুলিশ হন্যে হয়ে খুঁজেও আজ 12টা বছর উদ্ধার করতে পারেনি নীলাঞ্জনাকে। আমি একটা ফোন করি। জয়িতা হাতে ফোনটা নেয়, হাতটা চেপে ধরে অমল, বলে, ফোন করে কোনো লাভ নেই। কেন? এ তো জলের মতো পরিষ্কার। তুষারদা নিজের পাশবিক আচরণ বৃত্তি করে নীলাঞ্জনাকে খুন করেছে। ও কি করে জানলো যে ওর বডি বাক্সবন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে? আর শরীরটা? ঠিক যেই সময় সমীরণকে ধরে নেওয়া হয় সেই সময়ও এই কথাটা কিন্তু বারবার তুষার আমার সামনে বলেছে। আমি কেন ধরতে পারিনি জয়িতা? কেন? আমার বোনের খুনি আমার সামনে আমার নাকের ডগা দিয়ে ঘুরে বেড়ালো,
অথচ আমি তাকে চিনতে পারলাম না। দেয়ালে সজোরে নিজের হাতে জোরে একটা বাড়ি মারে অমল, আর সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে যায়। হাতের অনামিকার আংটিটা ডেবে যায় মাংসপিণ্ডের ভেতরে। ইস, নিজেকে আঘাত করে কষ্ট পেয়ে কি হবে অমলদা? এখনো সময় আছে নীলাঞ্জনার আত্মার মুক্তির। তবে পিণ্ডদানের মাধ্যমে সে সত্যিই কি শান্তি পেয়েছে? না, সে শান্তি পায়নি। যদি শান্তি পেত তাহলে এইভাবে নিজের মৃত্যুর রহস্য উন্মোচন করতে সে আবার আমাদের নতুন বুদ্ধি দিত না। তাহলে তাহলে আমি কি করব? জয়িতা, তুমি বলে দাও কি করব? এখন একটি উপায় আছে, যে করেই হোক তুষারদাকে আমাদেরকে ধরতে হবে। আর লাভ নেই। কেন? তুষার চাকরি ছেড়ে দিয়েছে, তার পৈতৃক সম্পত্তি অনেক। তার জীবনের মতো কেস ছিল নাকি নীলাঞ্জনার মৃত্যু রহস্য উদ্ঘাটন করা, সেটা হয়ে গেছে। অপরাধী সমীরণ যাবজ্জীবনের কারাদণ্ড পেয়েছে। তুষার এখন পাড়ি দিয়েছে বিদেশে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে। তাকে ধরা আমাদের আর সাধ্য নেই। এই কথাটা আপনি আমাকে হকিকত বলেননি অমলদা, বলে জয়িতা। কোথায় গেছে? আমিও তো যাব না। আমি আর চাই না পুরনো কেসকে ঘেটে ব্যাপারটাকে হার ব্যাখ্যা করতে। যতই যাই হোক না কেন, আমার বোনটাকে তো আর আমি ফেরত পাবো না। পবিত্র মন্ত্র উচ্চারণ করে ওর নামে আমি পিণ্ড দিয়েছি, সুতরাং ওর আত্মা মুক্তি পেয়ে গিয়েছে। এখনো যেখানেই জন্মাবে যেন সুস্থ শরীরে জন্মায়, এটাই আমি আমার বাড়ির মায়ের কাছে প্রার্থনা করি বলে পুরনো মা কালীর উদ্দেশ্যে করজোড়ে মিনতি করে অমল। আজ এত বছর পরে অমলকে এইভাবে ভেঙে পড়তে দেখে নিজের ভেতরের আবেগকেও চেপে রাখতে পারে না জয়িতা। অমলের মাথাটাকে ওর বুকের কাছে চেপে ধরে বলে, চুপ, একদম চুপ করো। নিজেকে ছোট ভাববে না, হেও ভাববে না। আজকে নীলাঞ্জনার জন্য তোমার জীবনেও তো কম ঝক্কি যায়নি। কতগুলো বছর নিজের বোনের মৃত্যু রহস্য খুঁজে খুঁজে তুমি পাগল হয়ে গিয়েছো অমলদা। আর না, নীলাঞ্জনা যখন মুক্তি পেয়েছে, এবার তুমিও মুক্ত হও। নিজেকে শান্ত করো, আমি তো আছি। অমল শিশুর মতো জয়িতার মুখের দিকে তাকায়। এতক্ষণ ধরে সে হাত নিচু করে জয়িতার বুকে মাথা ঠেকিয়ে কাঁদছিল, কিন্তু জয়িতার কাছে বেঁচে থাকার আস্বাদ পেয়ে দুটো হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে জয়িতার বুকের মাঝখানে মুখ গুজে ছোট্ট অবোধ শিশুর মতো হাউমাউ করে কাঁদে অমল। আর অমলের কান্না সহ্য করতে না পেরে নিজেও কেঁদে ভাসিয়ে দেয় জয়িতা। তাহলে কেমন লাগছে? ভালোই লাগছে। আমি সালা কোনোদিন কল্পনা করতে পেরেছি নাকি আমার ভাতারটা আমাকে নিয়ে শহরে আসবে, তো আবার বিদেশে? আহ মায়াবতী, তোমার মুখের ভাষার পরিবর্তন হলো না। আরে বাদ দাও, ভাষা দিয়ে কি হবে? এখানকার আবার লোকগুলো সব তো ইংরেজ, আমার খিস্তেও বুঝতে পারবে না। ছেলেটাও হয়েছে ঠিক একই রকম, তুষারের বউয়ের মতো। একটা চালচুলোহীন ছেলে, সব সময় মুখে খিস্তি লেগেই আছে। বয়স তো কম হলো না, 10 বছর পেরিয়ে গেছে। যে মাসে বিয়ে হলো সে মাসেই মায়াবতী আবিষ্কার করলো সে নাকি পোয়াতি। মায়াবতীর মা পরের বাড়ি ঝিগড়ি করত, মায়াবতীকে একাই রেখে যেত। ওই সময় মায়াবতী পড়াশোনা করতো নাকি শরীরলীলা করতো জানার সময় পায়নি তুষার, কারণ 7 তাড়াতাড়ি নীলাঞ্জনাকে খুন করে ওকে বর্ধমানে আসতে হয়েছিল। এবং যখন ফোনটা পেয়েছিল তুষারের কাছে, তখন নীলাঞ্জনার মৃত্যুর বেশ কটা দিন কেটে গিয়েছে। বডিটা ফ্রিজারে রাখা ছিল। এরপরে টুকরো টুকরো করে সেই বডিগুলোকে নদীর জলে ওকে ভাসাতে হয়েছে। ফাঁকতালে তুষার যখন পিণ্ডদান করতে গয়ায় গেল, তুষারের রিকোয়েস্টে বর্ধমান থেকে এখানে সেই মুন্ডুটাকে এনে পুঁতে দিয়েছিল সে। গোটা কাজটা এতই নিপুণভাবে করেছিল যে গত 12 বছর ধরে অমলের নাকের সামনে দিয়ে ঘুরলেও অমল বুঝতে পারল না তুষারই আসল দোষী। এই শোনো, ডাকে মায়াবতী। ঘোরের মধ্যে ছিল তুষার। কি কথায় কথায় এত ভাবো বলো তো? হ্যাঁ না, মানে ভাবছি আমার জন্য একটা পোয়াতি মানুষের পরীক্ষা করার ওই জিনিস নিয়ে এসো। কেন? আরে বাবা, দেখতে হবে পোয়াতি হয়েছে কিনা। আবার? ও বাবা, আমার আবার করো কেন? অবাক হয়ে যায় তুষার। সে তো নীলাঞ্জনার কেস নিয়ে গত 2 মাস বাড়িতেই আসতে পারেনি। এই মুখরা মেয়ে ছেলেটাকে কিছু বলেও লাভ নেই।
বর্ধমানের ঘরবাড়ি বিক্রি করে কলকাতা যাবতীয় সম্পত্তি সম্পূর্ণ বেঁচে চাকরিটা ছেড়ে চলে এসেছে তুষার নিজে বাঁচার জন্য। কারণ বুঝতে পেরেছিল জয়িতা যথেষ্ট চালাক এবং শিক্ষিত মেয়ে, যেভাবেই হোক নীলাঞ্জনার মৃত্যু রহস্যটাও ঠিক আবিষ্কার করতে পারবে। তুষার যে আসল দোষী। টেস্ট কিটটা কিনতে যেতে রাস্তায় বেরোয় তুষার। সে অনুভব করছিল তার সঙ্গে সঙ্গে কেউ একটা তাকে অনুসরণ করছে, কিন্তু কি বস্তু বুঝতে পারছে না। বিদেশের মাটিতে প্রথম, আর যেই বাড়িটায় ওরা এসেছে সেটা শহরতলি থেকে বেশ অনেকটাই ভেতরে, সুতরাং হাঁটা চলায় প্রায় ঘন্টাখানেক মতো পথ। মাঝখানে একটা জঙ্গল পড়ে, ছোটোখাটো জঙ্গলের ঠিক ওপারেই শহরটাকে দেখা যায় উজ্জ্বল আলোর মাঝে। কিন্তু হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় কোথায় যেন হারিয়ে যায় সেই শহরটা। ওইখানে সম্পূর্ণ অন্ধকার। শহরের অন্ধকার গলির মধ্যে প্রবেশ করে তুষার অনুভব করে একটা হিম শীতল আবহাওয়া ওকে বেষ্টন করে রেখেছে। পেছন ঘুরে বারবার দেখার চেষ্টা করে তুষার, কি বস্তু, না কিছুই একে অনুসরণ করছে না, সবটাই ওর মনের ভুল। সেই দিন নীলাঞ্জনা অনেকবার চিৎকার করেছিল, বারবার নিজের সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু তুষারের লোলুপ দৃষ্টি থেকে সে বাঁচতে পারেনি। তুষার তাকে বিয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু অমল দেয়নি। সে মুখের ওপর বলে দিয়েছিল, না রে ভাই, মা মরা মেয়েটাকে সুপাত্রে দান করব, তোর মতো অপাত্রে না। তুই যা মাল টাল খাস, তাছাড়া ছোটবেলা থেকে তোকে চিনি, তারপরে তোর একটা নেশাখোর অবস্থাও আছে মেয়ে মানুষের প্রতি। জেনে শুনে একটা নষ্ট চরিত্র ছেলের সঙ্গে নিশ্চয়ই নিজের সুন্দরী বোনটাকে বিয়ে দিতে পারি না দাদা হয়ে। বাবা মাকে মৃত্যুশয্যায় কথা দিয়েছি, ওর ভরণ পোষণ, ওর ভালো বিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। নীলাঞ্জনার নীল মণির মতো চোখ দুটো আর সুন্দর সুঠাম মৃৎশিল্পীর হাতে তৈরি করা শরীরটার প্রতি দীর্ঘদিনের লোভ ছিল তুষারের। সেই পাশবিক বৃত্তি আচরণ সবটা মেটাতে গিয়ে প্রবল যন্ত্রণায় নীলাঞ্জনা মারা যায়। এরপরে কি করবে বুঝতে পারছিল না তুষার। হাতের কাছে পড়ে থাকা শক্ত একটা বাঁশ দণ্ড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে বেশ কয়েকবার। এতে তার চোখ নাক ফেটে বাইরে বেরিয়ে আসে, গলগলিয়ে মাথা থেকে বেরিয়ে আসে রক্ত। তারপর বাজারে যায় তুষার। যেহেতু সে পুলিশ, তাই সকলেই তাকে একটু বেশি মান্যগণ্য করে। একা থাকি মাছ কাটবো বলে বোটে নিয়ে আসে সে পাড়ারি জগার কাছ থেকে, যে কিনা মাছ বিক্রি করত। সেই বটি দিয়ে নিপুণ হাতে টুকরো টুকরো করে কাটে নীলাঞ্জনার শরীরটাকে। গলা থেকে মাথাটা বেশ খানিকটা মাংসপিণ্ড সহ আলাদা করে রেখেছিল, মানে যেইভাবে ওই মাছ কাটতে গিয়ে মাছের মুড়োটাকে বেশ একটু মাংস সমেত রাখা হয় সেই রকম, মানে মাছ সমেত। গাটা কেমন ছমছম করে ওঠে তুষারের। পায়ের কাছ থেকে কি যেন কিলবিল করে একটা ওর শরীরের ওপর দিয়ে উঠে আসছে। অন্ধকারে বোঝা যাচ্ছে না। পকেট থেকে মোবাইলটা বার করে পায়ের কাছে ধরতেই শরীরটা বরফের মতো শীতল হয়ে যায় তুষারের। অসংখ্য চুল ভর্তি, ঠিকরে আসা দুটো চোখ, নাক মুখ আর কান দিয়ে বেরিয়ে আসা রক্তের ছিটে, আর গলার নিচ থেকে বেরোনো ছোট্ট ছোট্ট দুটো পা আর মাথার থেকে বেরোনো দুটো হাত ঠিক মাকড়সার মতো উঠে আসছে তুষারের শরীরের ওপরে। ঠান্ডা চোখের দৃষ্টি, ভয়ে তুষারের গলার কণ্ঠস্বর স্তব্ধ। শুধু এইটুকুই সে বলল, নীলাঞ্জনা। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।